হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12 পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারের একটা খুব সহজ অংশ একটা আলোচনা করব। ঠিক আছে? তো দুটো জিনিস প্রমাণ করব, ইম্পর্টেন্ট কিন্তু সহজ। ঠিক আছে? তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কণাগুলো তারা ঘন সন্নিবেশ গঠন করে। কেলাস গঠনকারী উপাদান কণা, মানে সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে। এরা কি হয়, এরা একটা সুনির্দিষ্ট একটা শৃঙ্খলা মেনে এরা কি করে না কেলাস গঠন করে। সেই কেলাস গঠন হওয়ার সময় কি হয় না, কেলাসের সবকটা অংশে কেলাস গঠনকারী কণা থাকে না, মানে কিছু ফাঁকা অংশ থাকে। আমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে ফাঁকা অংশগুলো দু রকমের হয়, একটা হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা অংশ আর একটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা অংশ। তাহলে একটা কেলাসের ত্রিমাত্রিক গঠন যখন গঠিত হচ্ছে তখন সেই ত্রিমাত্রিক গঠনে কেলাস গঠনকারী কণাগুলো তো আছেই, এছাড়া কি আছে না সেই গঠনগুলো ফাঁকে 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 এমন কিছু জায়গা থেকে গেছে, সেই জায়গাগুলো কেলাস গঠনকারী কণা দ্বারা ঘিরে আছে এবং সেই জায়গাগুলো আবার দুরকম। ঠিক আছে? তো একটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা জায়গা। অষ্টতলকীয় ফাঁক বা অষ্টতলকীয় ফাঁকা জায়গা বা অক্টাহেড্রাল ভয়েড বলতে কি বুঝতে পারবো আমরা না, যে ফাঁকা জায়গাটা কেলাস গঠনকারী 6টি কণা দ্বারা বেষ্টিত হয়ে থাকে। একটা ফাঁকা জায়গা, কেলাসের মধ্যে একটা ফাঁকা অংশ, সেই ফাঁকা অংশটা কেলাস গঠনকারী কণা 6টা কণা তাকে ঘিরে ধরেছে। সেই ফাঁকা অংশটাকে আমরা বলবো অষ্টতলকীয় ফাঁকা অংশ। দেখা গেছে তার গঠন ভালো করে পর্যালোচনা করে দেখা গেছে তার গঠনটা কেমন না, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট তল বরাবর কেলাস গঠনকারী কণা 4টা থাকে। একটা নির্দিষ্ট তলে, ধরা যাক এই বোর্ডের তলে, আমার হয়তো একটু বড় ছোট হয়ে গেল, তো এটাকে সবগুলোকে সমান মাপে ভেবে নাও। এই বোর্ডের তলে 4টে কণা আছে, আরেকটা কণা বোর্ডের উপরের দিকে ভাসছে, এখানে উপরে আছে, আরেকটা কণা নিচের দিকে আছে। তাহলে অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়ে গেল। ক্লাস 11 আমরা জানি মাঝখানে কেউ একজন যদি থাকে, তার চারদিকে 4টা, একই তল বরাবর একটা সেই তলের উপরের দিকে, একটা সেই তলের নিচের দিকে যদি কণা থাকে, তাহলে এখানে একটা কণা আছে, আর একটা কণা বোর্ডের পেছন দিকে একটা আছে। ঠিক আছে? তো এই যে মাঝখানে ফাঁকা অংশটা তৈরি হয়েছে না, এই মাঝখানের ফাঁকা অংশটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা অংশ। এবার আমরা কণাগুলোকে এত বড় ভাবছি, কণাগুলো এত ছোট, আসলে কেলাস গঠনকারী কণাগুলো তো আসলে খুব ছোট। ফলে ভেতরের এই যে ফাঁকা অংশটা সেটাকেও আমরা গোল ভাবতে পারি, সেটা একটা বৃত্তাকার ভাবতে পারি। ঠিক আছে? তো তাহলে এই যে ফাঁকা অংশটা তৈরি হয়েছে এটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা অংশ। আমরা আজকে জানার চেষ্টা করব অষ্টতলকীয় ফাঁকা অংশের ব্যাসার্ধ, মানে এই যে ছোট্ট একটা ফাঁকা গোল ফাঁকা অংশটা তৈরি হয়েছে যেটাকে ঘিরে 6টা কণা আছে, সেইটার ব্যাসার্ধ এবং কেলাস গঠনকারী এই যে বড় কণাগুলো এদের ব্যাসার্ধের অনুপাতটা কেমন বা এদের ব্যাসার্ধের মধ্যে তুলনা করব। আমরা একটা জিনিস বুঝতেই পারছি ছবি থেকে অন্তত, যে কেলাস গঠনকারী কণার ব্যাসার্ধ বড় হবে, আবার অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ ছোট হবে, কিন্তু কতটা বড় ছোট সেইটা আজকে আমাদের দেখার বিষয়। ঠিক আছে? তো খুব সহজ, আমরা দেখব। প্রথমে আমরা অষ্টতলকীয় ফাঁক বলতে কি বোঝায় সেটা বলে দেবো। ঠিক আছে? তো তোমার বইতে যেমন করে আছে দেখবে, সেটা বলে নেবে। ঠিক আছে? বলার পর আমরা ছবিতে চলে আসবো। ছবিতে দেখো 4টা কণা, যে কণাগুলো তল বরাবর 4টে কণা আছে, তল বরাবর 4টে কণা দেখিয়ে দেওয়া হয়েছে, একই তলে আছে। একটা কণা উপরের দিকে থাকবে, একটা কণা নিচের দিকে থাকবে, ফলে মাঝখানে একটু ফাঁকা অংশ থাকবে। এই ফাঁকা অংশের ব্যাসার্ধ আমরা তাহলে ধরলাম কি কি ধরতে হবে, ধরি অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ কত, স্মল আর। যেহেতু ওই ফাঁকটা ছোট সেই জন্য আমরা স্মল আর ধরছি। আবার ঘন সন্নিবেশ গঠনকারী কণার ব্যাসার্ধ কত, স্মল আর এর বদলে ক্যাপিটাল আর। ঠিক আছে? তো আমাদের এখন জানবো, আমরা জানার চেষ্টা করব আর এবং আর এর মধ্যে কি সম্পর্ক আছে।
ঠিক আছে। তো এবার ছবিতে দেখো সবকটা কোণার ব্যাসার্ধ একই, ফলে কি হয়েছে, এই যে ছবিটা, এটা একটা কি হয়েছে, এটা একটা বর্গাকার ছবি হয়েছে, এবং এই বর্গাকার ছবির মাঝখানে আমার অষ্টতলকে ফাঁকা জায়গাটা আছে। এই অষ্টতলকে ফাঁকা জায়গার মাঝখানে কোথাও আমরা একটা সেন্টার ভাবতে পারি। এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক না? বর্গক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি একটা কর্ণ আঁকবো ভাবছি, পুরোটা না এঁকে আমি এইটুকু আঁকলাম, আরেকটা কর্ণ পুরোটা না এঁকে এইটুকু আঁকলাম, নাম দেব এ বি, আর এই যে সেন্টারটা, এই সেন্টারটার নাম ও। ও আমি এখানে দিলাম, তুমি যদি একটু বড় করে ছবি আঁকো তুমি সেখানেই দিতে পারো, এ বি ও। ঠিক আছে তো? তাহলে আমাদের চিত্রে ত্রিভুজ এ বি ও একটি কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। কেন বুঝতে পারলাম? কারণ যুক্তিটা হচ্ছে কি, এটা একটা বর্গাকার চিত্র হয়েছে, এই বর্গাকার চিত্রের এই বর্গক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে যেখানে ছেদ করবে সেইখানে সমকোণ তৈরি হবে এবং দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে তো? এবার দেখো ও এ আর ও বি পরস্পর কি হবে? সমান হবে। ও এ ও বি পরস্পর সমান হবে, এবং এদের মানটা কি হবে বলতো? ও এ মানে কি, এখান থেকে এইটুকু, মানে এই যে ছোট অংশটা, মানে ও এ, এই পুরো দূরত্বটা আসলে এই এ কেন্দ্রিক যে বৃত্তাকার অংশটা দেখছি তার ব্যাসার্ধ, মানে কেলাস গঠনকারী কণার ব্যাসার্ধ, আর যুক্ত এই যে অষ্টতলকীয় ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে এই ফাঁকা জায়গার ব্যাসার্ধ, ঠিক না? ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব আসলে এই যে বৃত্তাকার অংশটা দেখানো হচ্ছে এর ব্যাসার্ধ, আর ভেতরের যে ফাঁকা জায়গাটা তার ব্যাসার্ধের সমষ্টি। বুঝতে পারলে? তাহলে আর প্লাস আর হয়েছে। ঠিক আছে? এ বি সমান কি হবে? এ বি সমান, দেখো এটা হচ্ছে কেলাস গঠনকারী কণা দুটো পরস্পরকে জাস্ট ছুঁয়ে আছে, তাহলে দুটো ব্যাসার্ধের যোগফল হবে আর প্লাস আর ইজ ইকুয়াল টু 2r। ঠিক আছে? এবার আমরা সমকোণী ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার সমান, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা অতিভুজ, আর এটাকে ভূমি ভাবি। ঠিক আছে? অতিভুজ এ বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, আমি এটাকে ভূমি বা এটাকে ভূমি, এটাকে লম্ব, যেটাকে খুশি যা ইচ্ছা ভাবতে পারি। ঠিক আছে? তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার। হ্যাঁ, তো এ বি মানে আমরা কি পেয়েছি? এ বি মানে পেয়েছি 2r, তাহলে এ বি স্কোয়ার মানে 2r হোল স্কোয়ার ইকুয়ালস টু ও এ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি আর প্লাস স্মল আর, ও এ ইকুয়ালস টু পেয়েছি আর প্লাস স্মল আর, ও এ স্কোয়ার মানে আর প্লাস স্মল আর স্কোয়ার, ও বি স্কোয়ার মানেও তো সেম, ও বি স্কোয়ার মানেও সেম, তাহলে এটা কবার হলো? দুবার হলো, और 2r হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু আর প্লাস আর হোল স্কোয়ার। আমরা উভয় দিকে বর্গমূল করে দেবো। ঠিক আছে তো? তাহলে বর্গমূল করলে কি থাকবে? বাম দিকে 2r হোল স্কোয়ার ছিল, 2r থাকবে, এখানে আর প্লাস আর হোল স্কোয়ার ছিল, শুধু আর প্লাস আর থাকবে, এখানে 2 ছিল, কি হবে? √2 হবে। এবার আমাদের একটু সহজ করার জন্য কি করবো? √2 দিয়ে দুদিকে ভাগ করে দিই, দুদিকে √2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি থাকছে? এখানে √2r ইকুয়ালস টু, √2 দিয়ে ভাগ করে দিলে এখানে 2 ছিল, 2 মানে √2 ইন্টু 2, √2 দিয়ে ভাগ করছি, উপরে একটা √2 থাকলো, √2 এখানে নেই, তাহলে কি আছে? আর প্লাস আর। ঠিক আছে? এবার লাস্ট অংশটা আমি এখানে করছি, তাহলে এখান থেকে কি পাবো আমরা? √2r মাইনাস ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর।
ঠিক না? और √2 ভ্যালু দেখো ক্যালকুলেটরে মুখস্থ রাখবে 1.414 r माइनस r इक्वल्स टू स्मॉल r और r कॉमन তাহলে থাকছে কি 0.414 ক্যাপিটাল R ইকুয়ালস টু স্মল r। ঠিক আছে, এইটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক পেলাম, r ইকুয়ালস টু 0.414 ক্যাপিটাল R। অষ্টতলকীয় ফাঁকা স্থানের ব্যাসার্ধ, অষ্টতলকীয় ফাঁকা স্থানের ব্যাসার্ধ কেলাস গঠনকারী কণার ব্যাসার্ধের 0.414 গুণ, মানে কেলাস গঠনকারী কণার ব্যাসার্ধের তুলনায় অনেকটা কম, তার অর্ধেকও নয়, আরো কম। ঠিক আছে, এটা কি করে হলো বুঝতে পারলাম, বইতে দেওয়া আছে, দেখবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটা সেটাই আসবো। নেক্সট কোনটা? নেক্সট কোনটা? সেই সবকিছু একই রকম, অষ্টতলকীয় না বলে আমরা কি বলবো? চতুস্তলকীয়। চতুস্তলকীয়, চতুস্তলকীয় ফাঁকের ব্যাসার্ধ এবং ঘনসন্নিবেশ গঠনকারী কণার ব্যাসার্ধের মধ্যে তুলনা করব। তাহলে আমরা কি ধরে নেব? প্রথমেই ধরে নেব কি? চতুস্তলকীয়। চতুস্তলকীয় ফাঁকের ব্যাসার্ধ, চতুস্তলকীয় ফাঁকের ব্যাসার্ধ স্মল আর, ঘনসন্নিবেশ গঠনকারী কণার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ঠিক আছে, এবার বাদ বাকি সব মুছে দিব। চতুস্তলকীয় ফাঁকা জায়গা বা চতুস্তলকীয় ফাঁক বলতে কি বোঝায়? চতুস্তলকীয় ফাঁক বলতে কি বোঝায়? কোন একটা কেলাসের ত্রিমাত্রিক গঠনে যে ফাঁকা স্থান চারটে কণা দ্বারা পরিবেষ্টিত থাকে, চারটে কণা যে ফাঁকা স্থানকে ঘিরে কণাগুলো পরস্পরের স্পর্শে থাকে, সেই ফাঁকা জায়গাকে বলবো আমরা চতুস্তলকীয় ফাঁকা জায়গা। একটা জায়গা যে জায়গাটা চারদিকে চারটা কণা ঘিরে রয়েছে এবং সেই কণাগুলো তারা পরস্পরের সংস্পর্শে রয়েছে। এই ছবিটা আঁকা হবে কেমন করে, এটা কি করে তৈরি হয় সেটা আমরা যেদিন আমরা বুঝিয়েছিলাম, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার, তার উপর আরেকটা লেয়ার চাপলে কি করে অষ্টতলকীয় ফাঁকা জায়গা কোথায় তৈরি হয়, কোথায় চতুস্তলকীয় ফাঁকা জায়গা তৈরি হয়, সেগুলো আমরা বলেছিলাম। তো আমরা আজকে খালি আলোচনা করব যে চতুস্তলকীয় ফাঁকা জায়গা যেখানে তৈরি হচ্ছে সেই ছবিটাকে সহজে বুঝবো কি করে। যেমন একটু আগে আমরা অষ্টতলকীয় ফাঁকা জায়গার ছবিটা খুব সহজে বুঝতে পারলাম, যে একটা তল বরাবর চারটে কণা থাকবে, একটা কণা সেই তলের উপরের দিকে, একটা কণা সেই তলের নিচের দিকে থাকবে। এক্ষেত্রে ছবিটা বোঝা একটু কষ্টকর। এক্ষেত্রে ছবিটাকে ধরে নেওয়া হয় কি একটা ঘনক, একটা ঘনক। একটা ঘনকে যদি আমরা একটা অন্তর একটা কণা বসিয়ে দিই, তাহলে ঘনকের দেহ কেন্দ্রে একটা ফাঁকা জায়গা যেটা তৈরি হবে, সেই ফাঁকা জায়গাটা হবে চতুস্তলকীয় ফাঁকা জায়গা। মানে চতুস্তলকীয় ফাঁকা জায়গা দেখানোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এইটা, একটা অন্তর একটা কণা বসাচ্ছে। আমি বসিয়ে নিই, তারপর আরো একটু ভালো করে বুঝবো। এইটা একটা কণা, একটা অন্তর একটা, দেখো আমার ছবির মতো করে আঁকবে যে এই কোণে একটা কণা বসলো, তারপরে কোনটা একটা বাদ দিলাম, আর একটা বসলো একই রকম কণা। এটা বসছে মানে এটা বাদ দিতে হবে, বাদ দিলে কোনটা দেবো? এটাই দেবো। তাহলে দেখো এটা বাদ দিয়ে এটা পটে যাচ্ছে। আর কটা বাকি আছে? একটা বাকি আছে, এটা, এটা বাদ, এটা। এবার দেখো তুমি প্রত্যেকটা কণা আমরা যে কোনো দিক থেকে ভাবতে শুরু করো না কেন, একটা অন্তর একটা কণা আছে। এটাকে অনেক সময় বলা হয় একান্তর ভাবে স্থাপন করলে, বা অল্টারনেটিভলি আমরা যদি শীর্ষবিন্দুগুলোতে কণা বসাই, তাহলে এর দেহ কেন্দ্রে যে জায়গাটা তৈরি হবে, এর দেহ কেন্দ্র এটা, এর দেহ কেন্দ্রে যে জায়গাটা তৈরি হবে, যে ফাঁকা জায়গা তৈরি হবে, সেই ফাঁকা জায়গাকে আমরা চতুস্তলকীয় ফাঁকা জায়গা বলবো। কণাগুলো পরস্পরের স্পর্শে থাকে আমি বললাম। এই যে কেলাস গঠনকারী কণাগুলো নাকি পরস্পরের জুড়ে থাকে। আচ্ছা জুড়ে থাকে, যদি আমি জুড়লাম না কেন, বড় করে আঁকলাম না কেন? বড় করে যদি এটাকে 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 আর এটাকে আঁকি, তাহলে ভেতরের ফাঁকা জায়গাটা দেখাতেই পারবো না। তাহলে ভেতরের ফাঁকা জায়গাটা যাতে দেখানো যায়, সেই জন্য আমরা কেলাস গঠনকারী কণাগুলোকে ছোট করে এঁকেছি, আসলে সেগুলো বড়। ঠিক আছে,
এবার একটা অন্তর একটা বসিয়ে দেবো। এবার দেখো একটা চতুস্তলকের মতো হয়েছে কিনা দেখো। আমরা কি করবো, কণাগুলোকে সবগুলোকে জুড়ে দেবো, এটার সঙ্গে এটাকে জুড়বো, এটার সঙ্গে এটাকে জোড়ার আমাদের আর একটা উদ্দেশ্য আছে। জুড়ে দিলাম, এটাকে এটার সঙ্গে জুড়ে দাও, জুড়ে দিলাম, এটাকে এটা জুড়ে দাও, জুড়ে দিলাম। ঠিক আছে তো? এবার এটার সঙ্গে এটা আমি জুড়বো, এটা হচ্ছে দেহ কর্ণ। আমি একটু ডটেড লাইন দিচ্ছি। আচ্ছা, আরেকটা জোড়া হয়নি, এটার সঙ্গে এটা জুড়বো। ঠিক আছে, তুমি দেখো এটা একটা চতুস্তলকের মতন আকার নিয়েছে না। মাঝখানে সেই যে মাঝখানের যে ফাঁকা অংশটা, মাঝখানের সেই ফাঁকা অংশটা তাকে ঘিরে কটা কণা রয়েছে বলো? মাঝখানের ফাঁকা অংশটাকে ঘিরে কটা কণা রয়েছে বলো? 4টে কণা রয়েছে। ঠিক আছে, মাঝখানের ফাঁকা অংশটাকে ঘিরে 4টে কণা রয়েছে। এটা ফাঁকা অংশ, 1টা 2টো 3টে 4টা। ঠিক আছে, আচ্ছা ছবিটা আঁকতে গিয়ে আমি তো একটু গ্যাপে গ্যাপে যোগ করলাম। আমি চাইছি ছবিটা আরেকটা তাহলে একটা ঘনক নেব, যেভাবে আমি আঁকছি সেইভাবে আঁকলে এখানে কণা, এখানে কণা, এখানে কণা, এখানে কণা হয়েছে। সবার সঙ্গে সবাইকে জুড়বো, এর সঙ্গে একে জুড়লাম, এর সঙ্গে একে জুড়লাম, এর সঙ্গে একে জুড়লাম, এর সঙ্গে একে জুড়লাম। ঠিক আছে, আবার এর সঙ্গে একে জুড়লাম। ঠিক আছে, এবার আমি বলছি কি মাঝখানে এই দেহ কেন্দ্রে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। সেই ফাঁকা জায়গা অবধি আমরা দেহ কর্ণটা যদি এঁকে দিই তাহলে ছবিটা এটা পেলাম। ঠিক আছে, ঠিক আছে। এ, এই শীর্ষবিন্দুটার নাম দিলাম এ। ঠিক আছে, আমরা এটার নাম বি দিলাম, সি দিলাম, ডি দিলাম, ই দিলাম। এর কেন্দ্র যেটা সেটাকে এফ ভাবলাম, এর কেন্দ্র যেটা। তাহলে এ, ই, সি, বি এই বিন্দুগুলোতে যে কণাগুলো রয়েছে তাদের প্রত্যেকের ব্যাসার্ধ আর করে। ঠিক আছে, এবার এ বিন্দুতে এবং ই বিন্দুতে যে দুটো কণা আছে তারা পরস্পরকে স্পর্শ করে আছে। আমরা আগেই বলেছি যে কণাগুলো পরস্পরকে স্পর্শ করে থাকে। তাহলে এ ই ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু কত হবে? খুব সহজ, এ ইজ ইকুয়াল টু হবে 2r, 2 ক্যাপিটাল আর। কারণ এ কণার ব্যাসার্ধ ই কণার ব্যাসার্ধ যোগ করলে যেটা সেটা হচ্ছে এ থেকে ই অব্দি দূরত্ব। এ ইকুয়ালস টু হবে 2r। আবার এই যে ঘনকের বাহু, যদি ঘনকের বাহু দৈর্ঘ্য এ একক হলে পৃষ্ঠকর্ণ এ ই সমান কত হবে? দেখো এ ই এফ একটা সমকোণ ত্রিভুজ না, সরি এটা এফ, এফটা তো এখানে ভেতরে, এখানে এর কিছু একটা নাম ভাবো না, জি ভেবে না। এ ই জি একটা সমকোণী ত্রিভুজ। জি কোনটা সমকোণ ঘনকের ক্ষেত্রে? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়ালস টু এ জি স্কোয়ার প্লাস জি স্কোয়ার, মানে এ স্কোয়ার ইকুয়ালস টু বাহুর দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 2a স্কোয়ার। এ ই মানে √2a স্কোয়ার ইকুয়ালস টু √2a। এটা আমরা আগেও করেছি, আমরা যখন আমরা প্যাকিং দক্ষতা গণনা করেছি তখন দেখেছি দেহ তোমার হচ্ছে পৃষ্ঠকর্ণ সমান হয় √2 × a। ঠিক আছে, ব্যাস
তাহলে এ ইকুয়ালস টু পেলাম আমরা √2a, আবার এ ইকুয়ালস টু পেলাম আমরা 2r। তাহলে √2a ইকুয়ালস টু 2r, কথাটা বুঝতে পারলাম। √2a ইকুয়ালস টু 2r, এখান থেকে আমরা একটু কেটে দিই, √2 কেটে দিই, a ইকুয়ালস টু √2r, a ইকুয়ালস টু √2r, এটা পেয়েছি। এই ডিস্টেন্সটার কথা দেখতে গিয়ে আমরা এটা একটা পেয়েছি। এবার আসবো আমরা দেহকর্ণ এডি, ঠিক আছে, দেহকর্ণ এডি। এখন আমরা দেখব এ ডি ই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এডি স্কোয়ার, এডি হচ্ছে একটা কর্ণ, মানে এডি দেহকর্ণ, এবার এডি এটা একটা অতিভুজ হচ্ছে না, এ ই ডি, এই সমকোণী ত্রিভুজের এডি একটা অতিভুজ হচ্ছে, অতিভুজ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ই ডি স্কোয়ার, और AD স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, A স্কোয়ার মানে কি জেনে নিয়েছি আমরা, A স্কোয়ার মানে বলো, A স্কোয়ার মানে আমরা স্মল এর আকারে কি পেয়েছি, A স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার, a স্কোয়ার প্লাস স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস ED স্কোয়ার মানে কি, ED মানে তো A, simply a square, or AD square equals to 3a square, AD square equals to 3a square। আমি এখানটা মুছছি। তাহলে AD square equals to 3a square হয়েছে। AD equals to কত, √3 into a, ঠিক আছে, AD equals to √3 into a। আচ্ছা, AD equals to আবার কত হবে, √3 into a এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা, √2r, AD equals to পেলাম √6r, গুরুত্বপূর্ণ জিনিস পেলাম। আবার দেখো AD মানে কি বলতো, দেখো AD মানে এখান থেকে এইটুকু যে দূরত্ব, দেখো এই কণাটা আসলে আছে কত পর্যন্ত, এত পর্যন্ত আছে, এই কণাটা এত পর্যন্ত আছে, এই যে এটা সেন্টারে আছে। তাহলে AD মানে হচ্ছে A বিন্দু থেকে F বিন্দু পর্যন্ত দূরত্বের দ্বিগুণ। AD মানে হচ্ছে 2 into AF equals to √6r। দেখো এখানে কণাটা আছে, এই কণাটা এবং এই যে ফাঁকা অংশটা, এটা ঠিক মাঝ বরাবর, এটা ঠিক তার দেহ কেন্দ্রে আছে। তাহলে এই যে কণাটা, যে কণাটা তার ব্যাসার্ধ এবং এই যে ফাঁকা জায়গা, চতুস্তলকীয় ফাঁকা জায়গা, তার ব্যাসার্ধ, এই দুটোর সমষ্টি যা হবে, AD এর দূরত্ব ঠিক তার দ্বিগুণ হবে না, কারণ এদিকেও ততটাই থাকবে যেহেতু এটা দেহ কেন্দ্রে অবস্থিত। তাহলে এটা দুবার AF এর সঙ্গে সমান, ঠিক আছে। আবার AF মানে কি জানি আমরা, AF মানে কি জানি, AF মানে এর ব্যাসার্ধ মানে r প্লাস স্মল r, দুবার r প্লাস স্মল r ইকুয়ালস টু √6r, ব্যাস হয়ে গেছে। এবার আমরা r এবং r এর মধ্যে সম্পর্ক বের করব, সিম্পলি। এবার 2r মাইনাস √6r is equal to প্লাস 2 small r is equal to 0, ঠিক আছে। তো এখানে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। দেখো আমি এটা ক্যালকুলেশনটা করে দিয়েছি, ঠিক আছে।
তো এটা এসেছিল আমাদের, এখান থেকে আমি করে দিয়েছি স্মল আর ইকুয়ালস টু 0.225 ক্যাপিটাল আর। চতুস্তলকীয় ফাঁকের ব্যাসার্ধ স্মল আর ইকুয়ালস টু কেলাস গঠনকারী কণার ব্যাসার্ধ তার 0.225 গুণ। একটু আগে আমরা কি পেলাম, আর অক্ট ইকুয়ালস টু 0.414 আর টি ইকুয়ালস টু 0.225 আর। এই দুটো সম্পর্ক আমরা প্রমাণ করলাম। এই দুটো প্রমাণ গুরুত্বপূর্ণ বটে এবং এগুলো অঙ্কের ক্ষেত্রেও লাগতে পারে। ঠিক আছে? তো চতুস্তলকীয়, এবার তাহলে বলো তো চতুস্তলকীয় ফাঁকা স্থানের ব্যাসার্ধ বেশি নাকি অষ্টতলকীয় ফাঁকা স্থানের ব্যাসার্ধ বেশি? বুঝতে পারছো এখান থেকে যে অষ্টতলকীয় ফাঁকা স্থানের ব্যাসার্ধ চতুস্তলকীয় ফাঁকা স্থানের থেকে বেশি হবে, বড় হবে, কারণ এটা দুটোই আর আছে, এটা সংখ্যাটা বেশি আছে। ঠিক আছে? তো এই দুটো আমরা প্রমাণ শিখলাম, তুমি এটা বই দেখে প্রমাণ করবে। ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কেলাসের ত্রুটি সম্পর্কে। ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থেকো।